আমাদের সঙ্গে থাকো। আমি তোমার কাছে ফিরছি। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। বিকাশ বাবু, অবশেষে এবারে 13 জনের বিরুদ্ধে সিবিআই মামলা রুজু করলো নারদ কাণ্ডে, কি বলবেন? এটাই হওয়া উচিত ছিল বহুদিন পূর্বেই। দুর্ভাগ্য যে আমাদের আইনি আদালতের মারফত গিয়ে এতদিন সময় নষ্ট করে লড়াই করে এই এফআইআর আদায় করতে হলো। এটা আইনের অনিবার্য পরিণতি। এখন সিবিআই নিরপেক্ষভাবে তদন্ত করুন। এই প্রত্যেকজনকেই হেফাজতে নেওয়া দরকার। এরা সকলেই অপরাধী সাব্যস্ত হবে। আরো বড় অপরাধ এদের মধ্যে কেউ কেউ করেছেন, তারা আদালতে মিথ্যা কথা বলেছেন। সেটা নিয়ে পরবর্তীকালে আমি আরেকটি মামলা রুজু করব, এই এফআইআর দাখিল হয়ে তদন্ত শেষ হওয়ার পর। বিকাশবাবু, যেটা আমরা জানতে পারছি এখনো পর্যন্ত 120 বি ধারা অপরাধমূলক ষড়যন্ত্র এবং দুর্নীতি দমন শাখা, এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারা আনা হয়েছে। আপনি যদি এই ব্যাপারটা কতটা সিগনিফিকেন্ট যদি আমাদের সামনে একটু বিস্তারিতভাবে বলেন। আমরা তো এই দুটো ধারা সম্পর্কে আপনাদের কাছে সওয়াল করেছিলাম যে রাজনৈতিক নেতারা, মন্ত্রী, মেয়র, তারা প্রকাশ্যে টাকা নিচ্ছেন না অন্য একজন অপরিচিত ব্যক্তির কাছ থেকে। এটা তো অপরাধ এবং প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টের সম্পূর্ণ আওতাভুক্ত। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এবং এরাও সকলে মিলে একটি ষড়যন্ত্র করেছেন, তা না হলে 13 জন একসঙ্গে টাকা নেবেন। এবং ষড়যন্ত্রের সূত্রটা অনেক গভীরে, সেই জন্যই 120 বিও দেওয়া হয়েছে। আমরা আশা করব এরপর সিবিআই তদন্তটা আরো দ্রুত করবেন। বিকাশবাবু, তদন্ত করার ক্ষেত্রে দিল্লির সেন্ট্রাল ইউনিট মূল তদন্তটা করবে। দরকার হলে সেক্ষেত্রে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতেও ডাকা হতে পারে, আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছেন। এই মুভটা কিরকম ভাবে দেখছেন আপনারা সিবিআই এর? সিবিআই এর তদন্ত সবসময় কেন্দ্রীয় ভাবে হয়। যে কোনো তদন্তে সিবিআই হোক না কেন, ওদের যে মূল কেন্দ্র থেকে সেটা নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয়। সারদা তদন্ত তাই হচ্ছে, যে কোনো তদন্তের ক্ষেত্রে তাই হয়। এবং তদন্তটা হবে ঠিক মতো। এটাতে চূড়ান্ত ভারতবর্ষের রাজনীতিতে দুর্বৃত্তায়ন, দুর্নীতি এসবের বিরুদ্ধে সমস্ত সমাজ তো বারবার মুখরিত হচ্ছেন। সেদিক থেকে এই তদন্তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালোভাবে হোক, এটাই চাইবো। অনেক ধন্যবাদ বিকাশ বাবু। কথা বললাম বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। শুনলাম তার প্রতিক্রিয়া। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, যেটা জানাচ্ছিলে তুমি। দেখো, তোমাকে আমি যেমনটা জানাচ্ছিলাম যে এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যারা এখানে অভিযুক্ত, যাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে, যেই 13 জনকে শুনে দেখা গিয়েছে যে তারা টাকা নিচ্ছেন, তাদেরকে কিন্তু যেটা আমরা জানতে পারছি যে খুব বেশি সম্ভাবনা যে দিল্লিতে গিয়ে জিজ্ঞাসাবাদ করা, দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করা, অর্থাৎ তাদেরকে দিল্লিতে জিজ্ঞাসাবাদ করলে কিন্তু সিবিআই যারা আধিকারিক তারা মনে করছেন যে এক্ষেত্রে কিন্তু তদন্ত কোনোভাবে প্রভাবিত হবে না। এবং সেই কারণেই তারা মনে করছেন যে যেহেতু একাধিক অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি, যাদের মধ্যে মন্ত্রীরা রয়েছেন, সাংসদ রয়েছেন, এবং সেখানে কিন্তু যদি কলকাতায় এই ইনভেস্টিগেশন করা হয় তাহলে বিভিন্ন ক্ষেত্রে প্রভাবিত হওয়ার একটা সম্ভাবনা থেকে থাকে। সেই কারণে তারা দিল্লি থেকে এই গোটা ইনভেস্টিগেশন চালাবেন, এমনটাই আমরা সিবিআই সূত্রে জানতে পারছি। এবং সিবিআই প্রথম যে কাজ হবে, অর্থাৎ তারা যেহেতু এফআইআর করে দিয়েছে, এই মুহূর্তে তাদের যেটা প্রথম কাজ হবে, দিল্লি থেকে সিবিআই বিভিন্ন যারা তদন্তকারী অফিসাররা রয়েছেন, যারা উচ্চপদস্থ কর্তারা রয়েছেন, তারা কিন্তু নোটিশ পাঠাতে শুরু করবেন এই অভিযুক্তদের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এবং সেক্ষেত্রে তাদেরকে ডেকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং মূলত জিজ্ঞাসাবাদের যে বিষয়টা থাকবে তা হলো যে আর্থিক লেনদেন হয়েছে সেটা সিবিআই এর কাছে যথেষ্ট প্রমাণযোগ্য যে সেখানে আর্থিক লেনদেন হয়েছে, কারণ ফরেনসিকের রিপোর্ট রয়েছে। সেক্ষেত্রে আর্থিক লেনদেনের পেছনে কি যুক্তি রয়েছে, অর্থাৎ যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে তারা কি যুক্তি দেন, এবং সেক্ষেত্রে কেন তারা টাকা নিয়েছিলেন, তার উদ্দেশ্য কি ছিল, সমস্ত বিষয় যদি তারা নিজেদের প্রমাণ দিতে পারেন তাহলে কিন্তু সিবিআই আধিকারিকরা সন্তুষ্ট হবেন। অন্যথা কিন্তু সিবিআই যেটা মনে করছে যে এক্ষেত্রে কিন্তু এই উদ্দেশ্য বা যুক্তি যদি না দিতে পারেন এই অভিযুক্তরা, তাহলে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে সিবিআই তরফে, এমনটা আমরা সূত্রে জানতে পারছি। বিক্রম, আরেকটা বিষয় একটু জানতে চাবো, যে 13 জনের বিরুদ্ধে আজকে এফআইআর ফাইল করা হলো, এরা ঠিক কারা কারা, বা যাদের যাদের টাকা নিতে দেখতে পাওয়া গেছে ওই ভিডিওতে তারাই কিনা, এই ব্যাপারে কিছু আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, হাইকোর্টের যে অর্ডার ছিল সেখানে আমরা জানি যে প্রত্যেক অভিযুক্তর নাম রয়েছে এবং রেসপন্ডিং নাম্বার দেওয়া তাদের নাম রয়েছে, এবং সেই অভিযুক্তদের বিরুদ্ধে কিন্তু এখানে মামলা রুজু হয়েছে। যেই 13 জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে তাদের মধ্যে সাংসদরা রয়েছেন, এক্স এমপিরা রয়েছেন,
এমএলএ রয়েছে এবং এক্স এমএলএ রয়েছেন, অর্থাৎ যাদেরকে টাকা নিতে সেখানে দেখা গিয়েছে তাদের বিরুদ্ধেই কিন্তু এই মামলা রুজু হয়েছে। এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো যে প্রথমে যেটা মনে করা হয়েছিল যে শুধুমাত্র দুর্নীতি দমন আইনে এই মামলা হবে, কিন্তু আমরা যেটা জানতে পারছি যে দুর্নীতি দমন আইনের 7 নম্বর ধারা ছাড়াও অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এবং তাৎপর্যপূর্ণভাবে 120 ধারা দেওয়া হয়েছে, অর্থাৎ অপরাধমূলক ষড়যন্ত্র বা ক্রিমিনাল কনস্পিরেসির ধারা দেওয়া হয়েছে। সেখানে যেটা মনে করা হচ্ছে যে দুপক্ষেরই কিন্তু ভূমিকা খতিয়ে দেখা হবে, কারণ যিনি টাকা নিচ্ছেন তার যেরকম ভূমিকা খতিয়ে দেখা হবে, যিনি টাকা দিচ্ছেন তারও কিন্তু ভূমিকা খতিয়ে দেখা হবে। এবং অবশ্যই সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে 80 লক্ষ টাকা খরচ হয়েছে এই স্টিং অপারেশনে, সেই 80 লক্ষ টাকা কোথা থেকে এসছে, তার ফান্ডিং সোর্স কোথা থেকে রয়েছে, সেই সমস্ত বিষয় দেখা হবে। এবং সেখানে এই টাকা কি যে দেওয়া হয়েছিল সেই দেওয়ার পদ্ধতিতে কি কোনো রকম ভুল ছিল, সমস্ত বিষয় খতিয়ে দেখে কিন্তু সিবিআই এই আর্থিক লেনদেনের পেছনে যে যুক্তি রয়েছে বা যে উদ্দেশ্য রয়েছে সেগুলি খুঁজে বার করার চেষ্টা করবে। এবং সেই কারণেই এই অপরাধমূলক ষড়যন্ত্র ধারা দেওয়া হয়েছে দুর্নীতি দমন আইনের ধারার সঙ্গে। বিক্রম, আপাতত অনেক ধন্যবাদ। তুমি